Education is the harmonious development of body, mind and soul. শরীর, মন এবং আত্মার সমন্বিত উন্নতি শিক্ষার মাধ্যমে হয়, আর একেই শিক্ষা বলা হয়। যুগে যুগে মানুষের এই উন্নতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রেক্ষাপট ইতিহাস যদি আমরা দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র ইসমাইলকে নিয়ে কাবাঘর নির্মাণের পরে ওই সময়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আমার বংশের মধ্য থেকে এমন একজনকে পাঠাও যিনি তোমার কিতাব মানুষের সামনে তেলাওয়াত করে শোনাবেন এবং এদেরকে পুত পবিত্র করে তুলবেন। এই জাতিকে গড়ার জন্য আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন, আর নবী রাসূলদের ধারা বন্ধ হওয়ার পরে এই জাতির সংস্কারের জন্য আল্লাহ যুগে যুগে মুজাদ্দিদ পাঠিয়েছেন। তাহলে দুটো জিনিস ঐতিহাসিকভাবে আমরা জানতে পারি, একটি হচ্ছে পরিবর্তন আর একটি হচ্ছে সংস্কার। আর এই সংস্কার শব্দটি আমাদের কাছে এখন বেশি বেশি প্রতিধ্বনিত হচ্ছে গত 5ই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের। পরিবর্তন নয়, আসলে সংস্কার। একজন প্রকাশক হিসেবে আপনার কাছে আমরা জানতে চাই, ছাত্র জনতার গণ অভ্যুত্থান যেই চিন্তা নিয়ে, যেই উদ্দেশ্য নিয়ে, যেই আশা নিয়ে সংগঠিত হয়েছে, এই লক্ষ্য অর্জনের জন্য প্রকাশকদের কি কি করা উচিত বলে আপনি মনে করেন? এই জায়গাটা আপনি অনেক ইতিহাস তুলে ধরছেন। তা আমি প্রকাশকদের কথা আগে কিছু বলছি। এখানে আরেকটু যদি আমি এই একটা পয়েন্ট যোগ করতে চাই, যে আগামী দিনে বাংলাদেশটা কোথায় যাবে, তার দেশের জনসমষ্টি, দেশের অর্থনৈতিক, দেশের অবকাঠামো শারীরিকভাবে, এটা কিন্তু শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করছে। দেশে কিভাবে শিক্ষা কারিকুলাম তৈরি হয়েছে, এটার পরবর্তী জেনারেশন কিভাবে তৈরি হবে, এটার মূল মাপকাঠি তো শিক্ষা। এই জন্য তো শিক্ষা জাতির মেরুদণ্ড বলা হয়েছে। এখন সার্বিক অর্থে এই শিক্ষাকে কাজ করা যাবে। এখানে একজন এককভাবে কোনো প্রকাশকের কাজ করতে, এখানে সামষ্টিক অনেকগুলো বিষয় জড়িত আছে। যেমন রাষ্ট্রের বিষয় তো এক নম্বরে আছে, তারপরে এখানে শিক্ষকের বিষয় আছে, লেখকের বিষয় আছে, পাবলিশারের বিষয় আছে, পাশাপাশি আমরা যারা অভিভাবক আছি তাদের এর সাথে সংশ্লিষ্টতা রয়ে গেছে। এখন কেমন বাংলাদেশ চাই, এই কথাটা যদি আসে প্রকাশক হিসেবে, তাহলে শিক্ষার সার্বিক বিষয়ে আমাদের কথা বলার দরকার। সেটা যদি আমরা একেবারে শুরু থেকে বলি, যে আমরা ছোটোবেলা বক্তব্যে পেয়ে আসছি, এই দেশে যে প্রতি বছর আমাদের জরিপে যেটা আসছে, প্রায় 50 লক্ষের অধিক শিশু স্কুল, মাদ্রাসা কি বিভিন্ন মক্তবে হচ্ছে, মানে সেখানে তারা শুরু করছে প্রবেশ। তবে এই 50 লক্ষ শিশুকে থেকে আমরা আগামী দিনে সে কেমন হবে সেরকম তো একটা শিক্ষা কারিকুলাম দিতে পারছি, সেটা মক্তব হোক, সেটা কিন্ডারগার্টেন হোক, অথবা শিশুদের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, তাহলে সেখানে কিন্তু একটা সিলেবাস রূপরেখার প্রয়োজন রয়ে গেছে। সেটা যেমন সরকারের প্রয়োজন, সেখানে বেসরকারি উদ্যোগ, অর্থাৎ এটা সার্বিক এবং সার্বজনীন একটা বড় অর্গানাইজেশন ব্যাপার। এবার আসেন এই শিশু আমাদের যখন শিক্ষা গ্রহণ করে, তখন পরবর্তী স্টেপে সে কোথায় যাচ্ছে, সেই বিষয়গুলোর সাথে আমরা জড়িত রয়ে গেছে। মানে পাবলিশাররা তো সব জায়গায় আছে, যে সেখানে সেই শিশুদের বইয়ে পাবলিশ করে পরবর্তীতে। তাহলে এখানে একটা দেশকে আগায় নিতে হলে তখন তার মৌলিক যে কাজটা, সে দক্ষ জনশক্তি। তাহলে দক্ষ জনশক্তি করতে হলে সেই দিকগুলো আমাদেরকে কাজে হাত দিতে হবে। সেটা কারিগরি বিষয় হতে পারে, সেটা তার যে কোনো বিষয়, আবার চিকিৎসা বিষয় হতে পারে, ধর্মীয় সাইডে হতে পারে। মানে এরকম যে বাংলাদেশে তো পৃথিবীতে হাজার হাজার বিভাগ, সেটা ব্যাংকিং সাইড হতে পারে। তাহলে এইভাবে যদি গড়ে তোলা যায়, আর এই তোলার ক্ষেত্রে পাবলিশাররা ভূমিকা রাখতে পারে। এটাই যে পাবলিশাররা এই জাতীয় বই মানে পাবলিশের ব্যাপারে, প্রকাশনার ব্যাপারে উৎসাহ পাবে। এখন উৎসাহটা কখন পাবে? যখন পাঠক সেই বইগুলো কিনবে এবং সরকার যখন
এখানে আমাদেরকে সহযোগিতা করে, তাহলে কিন্তু এই প্রকাশকরা উৎসাহ পাবে এবং সেই মানের বই তৈরি হবে। এই জন্যে প্রকাশকদের যেমন দায়িত্ব রয়ে গেছে, সরকারের দায়িত্ব রয়ে গেছে, এবং আমি মনে করি যে এটা একে অপরের পরিপূরক। একজন শিক্ষক তারও যেমন দায়িত্ব বোধ রয়ে গেছে, অনুরূপভাবে পাবলিশারের দায়িত্ব রয়ে গেছে যে একটি ভালো মানের বই সেখানে পৌঁছায়। লেখকের দায়িত্ব রয়ে গেছে যে মানসম্মত বই লেখা। অর্থাৎ একে অপরের সম্পূরক হয়ে এই যে আমি যে ৫-৭টা মন্ত্রণালয়ের বিষয়গুলো বলছি, এবং এই যে আন্তঃসংযোগেরও বিষয় আছে, যদি একে অপরের পরিপূরক হয়ে যে কাজগুলো যদি হয়, তাহলে কিন্তু সার্বিক অর্থে একটা সুন্দর সুশৃঙ্খল জাতি গঠন হবে। এবং এখন যে এই যে আগস্ট বিপ্লবের কথা আপনি বলছেন, আমি তো মনে করি যে শিক্ষা সেই ধরনের কোনো সংস্কার আমাদের চোখে পড়ছে না। আপনাকে সর্বশেষ একটা রিপোর্ট দেয়, গতকালকে একাদশ এবং দ্বাদশ শ্রেণী আলেম শ্রেণীর জন্য কয়েকটা বই এনসিটিভি থেকে প্রকাশ হয়েছে। তা আমি এক জায়গায় মন্তব্য লিখছি যে যে লাও সেই করি। অর্থাৎ আগে যে সিলেবাসটা ছিল, আগে যে ছিল সামান্য 5%ও বলা যাবে না, পরিবর্তনে শুধু সেই টেক্সটটাই ছেড়ে দেওয়া হয়েছে আর কি। তাহলে এই যে ছাত্র জনতা আন্দোলন করলো, শিক্ষার সংস্কারটা কোথায় আসছে? আমরা যে কবিদের পড়ছি, আপনি কি দেখাতে পারবেন গোলাম মোস্তফার কবিতা এখন কোনো বইতে আছে? কবি ফররুক আহমেদের কবিতা আছে, বন্দে আলী মিয়ার কবিতা আছে, কবি বেনজির আহমেদের কবিতা আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি বাংলাদেশের তাকে ভাষা পণ্ডিত বলা হয়, আপনি কোনো জায়গায় তার কোনো আর্টিকেল এখন কি পাঠ্যবইতে আছে? তাহলে এই যে সংকুচিত করে দেওয়া হয়েছে রাজনৈতিক ভাবে, এদেশের শিক্ষাকে সংকুচিত করে দেওয়া হয়েছে, সেই জায়গাগুলো তো আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি। মানে রাজনৈতিকভাবে করার কারণে তো রাষ্ট্র পিছিয়ে যাচ্ছে, রাজনৈতিক ফায়দা হাসিল হয়েছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আজকে যাদের পড়ে আজকে বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে, আমি যে কবি সাহিত্যিকদের নামগুলো বললাম, এদের পড়াপড়িতে তারা নেতৃত্ব দিচ্ছে। তো এই কবি সাহিত্যিকদের কাদের ইন্ধন এবং কাদের আশ্রয় প্রশ্রয় তাদেরকে এই এদেশের শিক্ষার্থীদের কাছ থেকে দূরে সরে নিয়ে আসছে। তাহলে তো মৌলিক নৈতিক জায়গাগুলো তো ক্ষেত্র তৈরি হচ্ছে না। দুটো বিষয় আপনার মহাকবি কায়কবাদের কথা আমরা শুনছি, আমরা যেটা পেলাম, একটা হলো যে প্রকাশকদের জাতির চিন্তা চেতনা এবং জাতি গড়া লক্ষ্য সামনে নিয়ে বই প্রকাশ করতে হবে। দ্বিতীয় হলো জাতি গঠনের জন্য জাতীয়ভাবে যে জাতীয় পাঠ্যক্রম রয়েছে, এই পাঠ্যক্রমে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চেতনার প্রতিফলন ঘটেনি। বলতে গেলে প্রোডাক্ট একই আছে, কিন্তু তার মোড়ক পরিবর্তন হয়েছে অনেকটা এরকম। অতএব সার্বিকভাবে আমাদের সকলেরই সচেতন হতে হবে। রাষ্ট্রের যারা বিভিন্ন জায়গায় রয়েছেন, শিক্ষার যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন, এবং প্রকাশনায় যারা কাজ করছেন, সকলকেই জাতি গঠনের উদ্দেশ্যে বই প্রকাশ, পাঠ এবং এর প্রচার প্রসারের ব্যবস্থা করতে হবে। এবং আরও একটি কথা আমরা বুঝতে পারলাম, সেটি হচ্ছে আরেকটি কথা প্রচলিত এরকম যে আমাদের দেশের জনসংখ্যা বাড়ছে কিন্তু মানুষ বাড়ছে না। অপরদিকে শিক্ষিতের হার বাড়ছে কিন্তু সে হারে কর্মসংস্থান বাড়ছে না। আমাদের দেশের উচ্চশিক্ষা যেন অনেকটাই বেকার তৈরির কারখানা। অতএব আমাদের শিক্ষা হওয়া উচিত একজন কিশোর যুবক, তার শিক্ষা যাতে পরবর্তী জীবনকে মসৃণ করে এবং তার জীবনকে চলার পথকে গতিময় করে। তো আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে দেশে এই যে বেকারত্বের হার, এটি কমিয়ে আনার জন্য কি কি করা যায়? এই বিষয়টার আগে আমি একটা বিষয় অন্য প্রশ্নে ভুলে গেছি, আর একটু সংশোধন দিতে চাই যে এদেশের পাবলিশাররা কিন্তু রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। অর্থাৎ একজন প্রকাশক তো সে তার সৃজনশীলতা দিয়ে বই পাবলিশ করবে, কিন্তু এখানে সরকার পরিবর্তনের পাশাপাশি এখানে কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়। আপনি লক্ষ্য করছেন যে দীর্ঘদিন ধরে একটি সরকার ক্ষমতায় থাকার কারণে এদেশে কিন্তু ভালো মানের বই প্রকাশ হওয়ার পরেও দেখা যাচ্ছে যে সরকারের যে ক্রয় কমিটি আছে সেখানে বই দেওয়া অর্থাৎ বিক্রি করা,
তারপরে বইমেলাগুলো অংশগ্রহণ করা, তারপরে আপনার যেসব ক্ষেত্রে একজন পাবলিশার সহযোগিতা পেতে পারে সেখানে পক্ষপাত করা, মানে একজনকে সুবিধা দেওয়া আর একজনকে সুবিধা না দেওয়া, এরকমটি হওয়ার কারণে এদেশের কিন্তু অনেক প্রকাশক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমার কাছে এরকম তথ্য আছে, পাবলিকেশন ছেড়ে দিয়ে কেউ মুদিখানা, কেউ কাপড়ের দোকান, কেউ মানে পরিবহনের ব্যবসা, অনেক ধরনের ব্যবসার সাথে ঢুকে, কারণটা হচ্ছে যে এখান থেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো এই বিষয়টা কিন্তু আমাদের সরকারের, বর্তমান সরকারের দৃষ্টিতে আসা দরকার। আর আপনি এখন যে প্রশ্নটা করছেন আমাকে আরেকটু সংশোধনী দেন, যে শিক্ষার বেকার বিষয়টা আমার এখন মাথায় আসছে আর কি। আচ্ছা, আপনাকে এখানে কিন্তু আমরা যারা প্রকাশক এইভাবে দাবি করতে পারি না যে আমরা কিন্তু শিক্ষা গবেষক কি শিক্ষাবিদ এবং রাষ্ট্রের সার্বিক কারিকুলামে আমরা অনেকগুলো বিষয় সরকারকে পরামর্শ দিতে, তবে আমরা আমাদের জায়গা থেকে কথা বলতে চাই। এর জন্যই বাংলাদেশে আরও যারা শিক্ষাবিদ আছে, শিক্ষা গবেষক আছে, তারা কাজ করবে, কিন্তু আমাদের চোখে যে বিষয়গুলো ধরা পড়ে সেগুলো তো আমাদেরকে বলতে হবে, যাতে আমাদের তথ্যপাত্রের জন্য সুবিধা হয়। যে আমাদের কাছে যে রিপোর্টটা আসছে যে বাংলাদেশে প্রায় 26 লক্ষ পার্শ্ববর্তী দেশের আপনার কর্মী বাহিনী এখানে কর্মে জড়িত আছে এবং তাদের দক্ষতা দিয়ে গেছে। আমরা তাদেরকে বিরোধিতা করছি না, তাদের সক্ষমতা দিয়ে তারা এখানে করে, কিন্তু তাদের সমস্যা কোথায়, জনসংখ্যা আছে, তাহলে আমাদের বেকার তৈরি হচ্ছে, কিন্তু কর্মক্ষেত্রে তারা ঢুকতে পারছে না। এবং এই জায়গাটাই মূল কাজ হচ্ছে যে শিক্ষা যেটা পড়ছে ছেলেমেয়েরা, তারা পড়ে তো এই রাষ্ট্রের যতগুলো কাঠামো আছে সেই কাঠামোর আলোকে দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা যদি একেবারে ভাব সম্প্রসারণের ভাষায় বলি যে বেকার সমস্যা না, সমস্যা হচ্ছে দক্ষতার সমস্যা। এদেশের ব্যাপক মানে এই জনসংখ্যাকে জনশক্তি করার জন্য সরকারের যে প্রশিক্ষণ ক্যাম্পগুলো দরকার, সেখানে তো আমাদের দৃষ্টিতে মনে হয় সে সব জায়গায় বলে। আমি যে প্রকাশনা সেক্টরে করি, ফার্স্টেই বলছি যেখানে তো দক্ষ প্রকাশক তৈরি করার জন্য যে কাজগুলো দরকার সেখানে আমাদের নেই। এবং এখানে মানে এই একটা বইকে আনার জন্য যতগুলো ইউনিট আছে সেখানে আমাদের কাটতে আছে। তাহলে এখানে এরকম যে রাষ্ট্রের সব জায়গায়, রাষ্ট্রের বড় একটা খাত আছে গার্মেন্টস শিল্প, আমি কথা অন্যদিকে চলে যাচ্ছি, সেখানেও দেখেন যে তার বড় বড় পদে বিদেশি মানে কর্মকর্তা বসে আছেন। এই কারণটাকে বাংলাদেশে সেই ধরনের প্রোডাক্ট নেই, এটা আমার চোখে যতটুকু আমি দেখছি। আমি যেটা বলতে চাই যে আমাদের শিক্ষার পাশাপাশি একটা কর্মমুখী, অর্থাৎ ওই স্টুডেন্টের তার সক্ষমতা অনুযায়ী, তার নেচার অনুযায়ী, তার চিন্তা অনুযায়ী, সক্ষমতা অনুযায়ী তাকে একটা কর্মের উপরে প্রশিক্ষণ থাকার দরকার। তার এর ভিতর দিয়ে তার যতগুলো একাডেমিক পড়ালেখা আছে সে করবে, কিন্তু সার্বিকভাবে তার একটা সে যেটা পারে, একজন সাহিত্যিক যার চিন্তা সে সাহিত্যিকই হোক, একজন যে গবেষণা পছন্দ করে তাকে বিজ্ঞানের উপরে গবেষণা করবে, যে অর্থনীতি বোঝে তাকে অর্থনীতির উপরেই হওয়া দরকার, স্পেশালিস্ট হওয়া দরকার। এই জায়গাগুলো কিন্তু আমাদের অনেক ঘাটতি রয়ে গেছে। তা আমরা পাবলিশারদের পক্ষ থেকে সরকারের কাছে এই বিষয়টাই দাবি জানাতে চাই যে দেশের এই যে আমূল একটা পরিবর্তন আসছে, মানে দুটো দাবি। একটা হচ্ছে যে এই পরিবর্তন যেসব পাবলিশাররা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এখনো হচ্ছে, এই জায়গাগুলো একটু খতিয়ে দেখে একটু সংশোধন করে কিভাবে এই পাবলিশাররা আবার ঘুরে দাঁড়াতে পারে এবং রাষ্ট্রের আনুকূল্য পেতে পারে, এই বিষয়টা একটা দৃষ্টি চাই। পাশাপাশি যেখানে জাতি গঠন হয় সেই শিক্ষাটাকে নৈতিক জায়গায় নিয়ে আসার দরকার। এই নৈতিক কথাটা আমি বেশি ব্যবহার করি এই জন্যই যে আপনি সৎ, কিন্তু আমি অদক্ষ, আমি দক্ষ কিন্তু অসৎ। আমি শেষ করতে চাই এটা যে দুর্নীতি দমন কমিশনে আমাদের যে তালিকাগুলো হয়, দুর্নীতি যাদের বিরুদ্ধে দুর্নীতি হয়, এরা তো কেউ নিরক্ষর না, এরা তো সবাই শিক্ষিত এবং বাংলাদেশের শীর্ষ, দেশ বিদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এসে তারা এদেশে করে এবং বড় বড় জায়গায় তারা বসে আছে। তাহলে সেই জায়গা থেকে তাদের বিরুদ্ধে কেন দুর্নীতির পাহাড় তৈরি আছে? এর কারণটা হচ্ছে যে উনি দক্ষ কিন্তু উনি অসৎ। আবার আরেকটা জনগোষ্ঠী রয়ে গেছে যে তারা সৎ, কিন্তু তাদেরকে রাষ্ট্র সেভাবে প্রশিক্ষণ না দেওয়ার কারণে
তারা তাদের এই সততাটা প্রমাণ করতে পারছে এবং একজন সৎ মানুষকে উৎসাহ দিয়ে তার জায়গাকে তাকে সহযোগিতা করার কোনো রাষ্ট্রের পক্ষ থেকে আসছে না। তাহলে সৎ মানুষগুলো নিষ্পেষিত আসছে এবং নিশ্চুপ হয়ে যাচ্ছে, অসৎ মানুষগুলো সে তার অসততা এবং তার কিছু দক্ষতা থাকার কারণে সে রাষ্ট্রের সার্বিক কাঠামো ক্ষতিগ্রস্ত করছে। তাহলে এই জায়গাগুলো ভিতরের থেকে আমাদেরকে ব্যক্তি সমাজেরও যেমন দায়িত্ব রয়ে গেছে, আর বড় দায়িত্ব রয়ে গেছে এখানে রাষ্ট্রের। আপনি যেই বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করলেন, জাতি বর্তমানে এটি খুব গভীরভাবে উপলব্ধি করছে। 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে গণমানুষের প্রত্যাশা ছিল কোনো জায়গায় আর অসৎ মানুষরা বসে থাকবে না। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সৎ এবং যোগ্য মানুষদেরকে যোগ্য জায়গায় বসাতে চাইলেও অনেক ক্ষেত্রেই দক্ষ লোকের অভাব থাকার কারণে এখনো অসৎ এবং দক্ষ ব্যক্তিরা সেখানে বসে আছে, যার জন্য আমাদের দেশের প্রত্যাশিত পরিবর্তন আমরা এখনো পাইনি। প্রিয় দর্শক, আমাদের মূল সমস্যাটি হচ্ছে ব্রিটিশ যখন আমাদেরকে শাসন করেছে তখন আমরা বলতাম আমরা পরাধীন। আমরা এই পরাধীনতা থেকে এখনো বের হতে পারি কিভাবে? ব্রিটিশ আমাদেরকে যেই শিক্ষা ব্যবস্থা দিয়েছিল সেই শিক্ষায় আমাদের নৈতিকতা অনুপস্থিত ছিল। সেখানে শিক্ষার উদ্দেশ্য ছিল আমাদেরকে তারা বড়জোর কেরানি হিসাবে তৈরি করবে। সেখানে দার্শনিক তৈরি করার, বিজ্ঞানী তৈরি করার, ডাক্তার তৈরি করার কোনো শিক্ষা কারিকুলাম তারা আমাদের জন্য তৈরি করেন। আর আমরা এই ভূখণ্ডকে বারবার স্বাধীনতার নামে আলাদা হলেও আমাদের প্রত্যাশিত স্বাধীনতার স্বাদ আমরা এখনো আস্বাদন করতে পারি। আর এটি পেতে হলে আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে শিক্ষার আমূল পরিবর্তন আনা। আর সেই শিক্ষার মূল মন্ত্র থাকতে হবে ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক। পড়তে হবে প্রভুর নামে এবং প্রভুর কাছেই আমাদের ফিরে যেতে হবে। তার কাছে জবাবদিহির কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। এই চিন্তা চেতনা নিয়েই যদি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারি, তাহলে আমাদের শিক্ষা হবে প্রকৃত নৈতিকতাপূর্ণ এবং দক্ষতাপূর্ণ শিক্ষা। এটাই হোক আমাদের জাতির প্রত্যাশা। আমাদের এই চ্যানেলে শিক্ষা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আপনারা টক শো দেখতে পাবেন, আলোচনা অনুষ্ঠান দেখতে পাবেন। দেখবেন পাঠশালা টেলিভিশন, ফেসবুক এবং ইউটিউব। আপনাদেরকে অভিনন্দন। আবারও পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ।